একাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা শাখার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সাভার সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি করোনার এই কঠিন সময়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর 3 নং ক্লাস নেওয়া হবে। আর ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ ফজলুল হক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা। আমি আজ যা আলোচনা করব, আমি তোমাদেরকে আজকে হিসাব সমীকরণের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, হিসাব সমীকরণের উপাদানগুলো নিয়ে আলোচনা করব এবং হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব এ বিষয়টা দেখানোর আমি চেষ্টা করব। তা আমরা শুরুতে আসি হিসাব সমীকরণ সম্পর্কে। আমরা জানি লেনদেন সংগঠিত হওয়ার জন্য দুটি পক্ষের প্রয়োজন। একটি পক্ষ সুবিধা প্রদান করে, আর একটি পক্ষ সুবিধা গ্রহণ করে। সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট বলা হয়, আর সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট বলা হয়। এই সুবিধা অর্থাৎ প্রতিটা লেনদেনের যে দুটি পক্ষ থাকে, এই বিষয়টার উপরেই দুতরফা দাখিলা পদ্ধতির সৃষ্টি। আর দুতরফা দাখিলা পদ্ধতিটিকে আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ একটি সমীকরণের মাধ্যমে বা একটি গাণিতিকভাবে প্রকাশ করেছেন। এই দুতরফা দাখিলা পদ্ধতির গাণিতিক প্রকাশকেই কি বলা হয়? হিসাব বিজ্ঞান, হিসাব সমীকরণ বলা হয়। তা কি দাঁড়ালো? দুতরফা দাখিলা পদ্ধতির গাণিতিক প্রকাশকেই হিসাব সমীকরণ বলা হয়। বিষয়টাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি যে কোন প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। তাহলে হিসাব সমীকরণের মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে একটি প্রতিষ্ঠানের সম্পদ সমান হবে দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটাই হচ্ছে মূল হিসাব সমীকরণ। কিন্তু এই যে মালিকানা সত্ত্ব, এইটা আবার হ্রাস বৃদ্ধি ঘটে, এবং সেই হ্রাস বৃদ্ধিটা ঘটে কয়টি কারণে? 4টি কারণে। অর্থাৎ 4টি কারণে মালিকানা সত্ত্বর হ্রাস বৃদ্ধি ঘটে। সেই কারণগুলো কি? একটা মূলধন, উত্তোলন, আয় এবং ব্যয়। মূলধন এবং আয়ের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এবং উত্তোলন এবং ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এই মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধির কারণ বিচার করে হিসাব সমীকরণটিকে বর্ধিত করা হয়েছে, এবং এই বর্ধিত রূপটি হচ্ছে সম্পদ সমান দায় প্লাস, লক্ষ্য করো মালিকানা সত্ত্বের জায়গায় আমাদের 4টি উপাদান চলে আসছে। কি কি? মূলধন বিয়োগ উত্তোলন যোগ আয় বিয়োগ ব্যয়। আমরা এই হিসাব সমীকরণের, আমরা বর্ধিত হিসাব সমীকরণের যে 6টি উপাদান পেলাম, আমরা আজকে এই 6টি উপাদান সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা এই 6টি উপাদান সম্পর্কে ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমরা যদি এই 6টি উপাদান সম্পর্কে বুঝতে পারি, তাহলে হিসাব বিজ্ঞান আমাদের নিকট অনেক সহজ মনে হবে। তাহলে হিসাব সমীকরণের প্রথম উপাদানটি হচ্ছে সম্পদ। তো এখন আমাদের জানতে হবে সম্পদটা আসলে কি। সম্পদটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন বস্তুগত বা অবস্তুগত উপাদান।
যা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের জন্য ব্যবহৃত হয়, যেমন নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা ইত্যাদি। এগুলো হচ্ছে একটি প্রতিষ্ঠানের বস্তুগত সম্পদ। এগুলো কি করা হয়? প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য এই সম্পদগুলো ব্যবহার করে। আবার কিছু অবস্তুগত সম্পদও আছে, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এরকম অবস্তুগত সম্পদ যেমন সুনাম, এটিও ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করে থাকে মুনাফা অর্জনের জন্য। ট্রেডমার্ক, প্যাটেন্ট ইত্যাদি। তা আমরা নিশ্চয়ই সম্পদগুলো চিনতে পারবো এখন, যে সম্পদগুলো হচ্ছে কি একটা প্রতিষ্ঠানের বস্তুগত বা অবস্তুগত উপাদান, যেটি এখনো ব্যবহার করা হয়নি, ভবিষ্যতে কি ব্যবহার করা হবে কারবারের মুনাফা অর্জনের জন্য। উদাহরণগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা সম্পদের। এবার আসো, হিসাব সমীকরণের দ্বিতীয় উপাদান হচ্ছে দায়। এই দায়টা কি? একটা প্রতিষ্ঠানের যে সম্পদ থাকে, ব্যক্তি কারবার প্রতিষ্ঠানের বা ব্যক্তি ব্যবসায় প্রতিষ্ঠানের যে সম্পদ থাকে, এই সম্পদগুলোর উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তৃতীয় পক্ষ কারা? ব্যবসায় প্রতিষ্ঠান নিজে একটি পক্ষ, সে হচ্ছে প্রথম পক্ষ। মালিক হচ্ছে একটি পক্ষ, সে হচ্ছে দ্বিতীয় পক্ষ। এই ব্যবসায় প্রতিষ্ঠান এবং মালিক, এই দুইয়ের বাহিরে যারা থাকবে তারাই হচ্ছে তৃতীয় পক্ষ। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের উপর এই তৃতীয় পক্ষের যে দাবি থাকবে, তৃতীয় পক্ষের যে অধিকার থাকবে, সেটাকে আমরা কি বলবো? দায় বলবো। যেমন প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক ঋণ ইত্যাদি। এবার আসবো আমরা মালিকানা সত্ত্ব কি। তাহলে প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা এখানে একটা বিষয় আমরা স্পষ্ট করি, সেটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের যে সম্পদ থাকবে, সেই সম্পদগুলোর উপর দুইটি পক্ষের অধিকার থাকবে। একটা মালিক পক্ষের অধিকার, আর একটা হচ্ছে কি তৃতীয় পক্ষের অধিকার। এই মালিক পক্ষের অধিকার যেটা, সেটাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব, আর তৃতীয় পক্ষের অধিকার যেটা, সেটাকে আমরা বলবো দায়। এখন আমরা মালিকানা সত্ত্ব নিয়ে আলোচনা করব, এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি মালিকানা সত্ত্বের বিষয়টা বুঝতে পারো, তাহলে তুমি হিসাব সমীকরণের হ্রাস বৃদ্ধি বা হিসাব সমীকরণের উপর যে লেনদেনের প্রভাব, এটি খুব সহজেই তুমি কি বুঝতে পারবা। তা আমরা একটু আগে আলোচনা করেছি যে মালিকানা সত্ত্ব চারটি কারণে হ্রাস বৃদ্ধি ঘটে। এর মধ্যে দুইটি কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর দুইটি কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। বৃদ্ধি পায় কি কি কারণে? একটা আয় অর্জিত হলে, আর দুই নম্বর হচ্ছে মালিক কর্তৃক বিনিয়োগ করা হলে। আর দুইটি কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। একটা হচ্ছে খরচ বৃদ্ধি পেলে বা খরচ সংগঠিত হলে, আর মালিক কর্তৃক উত্তোলন করা হলে। এখন আমরা এই চারটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে মূলধন কি? মালিক তার ব্যক্তিগত কোনো সম্পদ যদি কারবার প্রতিষ্ঠানে নিয়ে আসে, তাহলে এটাকে বলা হয় মালিক কর্তৃক বিনিয়োগ বা মূলধন। তাহলে কি দাঁড়ালো? মালিক নগদ বা অন্য কোনো যে কোনো সম্পদ যদি কারবারে নিয়ে আসে, সেটাকে আমরা কি বলবো? মূলধন বলবো। আর এই মালিক কোনো সম্পদ কারবারে নিয়ে আসলেই আমাদের কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তা আমরা এটা মনে রাখার চেষ্টা করব যে মালিক তার কোনো ব্যক্তিগত সম্পদ কারবারে নিয়ে আসলেই কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সে মালিক যদি নগদ টাকা নিয়ে আসে, তবু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মালিক যদি আসবাবপত্র নিয়ে আসে, তবু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এবার আসি আয় সম্পর্কে। আয় কি, কাকে বলে? আয় হলো সম্পদের আন্তঃপ্রবাহ, যা পণ্য বিক্রয় বা সেবার মাধ্যমে সৃষ্টি হয়। এবং এই আয় হলে কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আয় কিন্তু দুই ভাবে সংগঠিত হয়। সেটা কি কি?
নগদে সংগঠিত হয় এবং বাকিতে সংগঠিত হয়। ধরো আমরা পণ্য বিক্রয় করলাম, 50,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। এই 50,000 টাকার মধ্যে 30,000 টাকা নগদে পাওয়া গেল আর 20,000 টাকা বাকি আছে। তাহলে আমার আয় হলো কত? আয় হলো 50,000। কারণ আমার বিক্রয় সংগঠিত হয়েছে কত? 50,000 টাকা। যদি আমি নগদে পেয়েছি 30,000 টাকা, এটা আমার নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর যেটা বাকিতে বিক্রয় করেছি, আমি উক্ত ব্যক্তির নিকট, যার নিকট বিক্রয় করেছি তার নিকট থেকে টাকা পাবো, সে হচ্ছে আমার প্রাপ্য হিসাব, যেটাকে আমরা আগে বলতাম দেনাদার। এটিও কিন্তু আমার সম্পদ। তাহলে আমাদের সম্পদের আন্তঃপ্রবাহ হলো কত? 50,000। নগদে হলো আন্তঃপ্রবাহ 30,000 এবং প্রাপ্য হিসাবের মাধ্যমে আন্তঃপ্রবাহ হলো কত? 20,000। তার মানে আমার আয় বৃদ্ধি পেলে কত? 50,000। তাহলে আয় বৃদ্ধি পেলে কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এবার আমরা আসি খরচ। খরচ কি? আয় অর্জনের জন্য সম্পদ ও বিবিধ সেবার ব্যবহৃত অংশকেই আমরা কি খরচ বলবো। তাহলে কি হচ্ছে? আমরা সম্পদ যদি ব্যবহার করি, ব্যবহার ফলে এটার যদি মূল্য হ্রাস পায়, কিংবা আমাদের যে বিবিধ সেবা আছে সেই সেবাটা যদি আমরা ব্যবহার করি, করে এটার উপযোগ শেষ করি, তাহলে এটাকে আমরা কি বলবো? খরচ বলবো। এই খরচের উদাহরণ আমরা দিতে পারি এভাবে: বেতন, ভাড়া, অবচয় ইত্যাদি হচ্ছে খরচের উদাহরণ। আর এই খরচ হলেই কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, খরচও কিন্তু দুই ভাবে সংগঠিত হয়, একটা নগদে আর একটা বাকিতে। যেমন আমরা শ্রমিকদের বেতন নগদে প্রদান করলাম 20,000 টাকা, এটা বেতন খরচ। আবার রহিম নামের একজন শ্রমিকের বেতন বকেয়া আছে 2,000 টাকা, মানে এখনো পরিশোধ করা হয়নি, এটাও কিন্তু আমাদের খরচ। দুটোই খরচ, কারণ দুই জায়গা থেকে আমরা কি নিয়েছি? সেবা নিয়েছি, কিন্তু আমরা হয়তো টাকা পরিশোধ করিনি, পরে পরিশোধ করব। তাহলে খরচ হলে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এবার আসি উত্তোলন। উত্তোলন কি? মালিক কর্তৃক প্রতিষ্ঠান হতে কোন অর্থ বা সম্পদ গ্রহণকে উত্তোলন বলে। আর উত্তোলন করলে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এখন আমরা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে প্রতিটি লেনদেনে কিন্তু দুইটি হিসাব খাত আছে। প্রথমে আমরা হিসাব খাত দুটি নির্ণয় করার চেষ্টা করব। আমি শুরুতেই বলছিলাম যে প্রতিটা লেনদেনের দুইটি পক্ষ থাকে, একটি দাতা আর একটি গ্রহীতা। এখানে এই প্রতিটি লেনদেনের যে দুটি পক্ষ আছে, এই পক্ষ দুইটাকে আমরা শুরুতেই নির্ণয় করব। এই পক্ষ দুইটি আমরা যেমন প্রথম লেনদেনটা আমরা লক্ষ্য করি, মিস্টার রাকিব 20,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করে। তাহলে মিস্টার রাকিব কি করছে? ব্যবসায় শুরু করছে কত হাজার টাকা নিয়ে? 20,000। এখানে হিসাব দুইটি কি? হিসাব খাত দুইটি কি? একটা হচ্ছে নগদ টাকা বা নগদ, আরেকটি হচ্ছে মালিক যেহেতু এই নগদ টাকাটা নিয়ে আসছে, আমরা সংজ্ঞায় জেনে এসেছি যে মালিক যা কিছু কারবারে নিয়ে আসে ওটা কি বলা হয়? মূলধন বলে। তার মানে অন্য হিসাব খাত কি হচ্ছে? মূলধন। তাহলে এখানে দুইটি হিসাব খাত কি কি হচ্ছে? একটি নগদ, আরেকটি মূলধন। এবার আমরা দেখব যে নগদটা, ব্যবসা প্রতিষ্ঠানের নগদটা বৃদ্ধি পেল না হ্রাস পেল। মালিক যেহেতু নগদ টাকা কারবারে নিয়ে এসেছে, সুতরাং কারবারের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আর মালিক যেহেতু নিয়ে এসেছে, তার মানে কি? এটাকে মূলধন বলে, তার মানে কি? মূলধনও বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি মূলধন বৃদ্ধি পাওয়া মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। এবার আমরা 2 নম্বর লেনদেনে আসবো। এখানে বলা হচ্ছে নগদ যন্ত্র ক্রয় 10,000 টাকা। তাহলে প্রথমে চেষ্টা করব এখানে হিসাব খাত দুটি কি। একটা দেয়া আছে নগদ, এই নগদের বিনিময়ে আমরা কি ক্রয় করছি? যন্ত্রপাতি ক্রয় করছি। তাহলে একটি হিসাব খাত হচ্ছে নগদ, আর অপর হিসাব খাতটি হচ্ছে যন্ত্রপাতি। আমরা এখন দেখব যে এই নগদ হ্রাস পেল না বৃদ্ধি পেল। আমরা যন্ত্রপাতি ক্রয় করছি নগদের বিনিময়ে, তাহলে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ হ্রাস পেয়েছে 10,000 টাকা। আর বিনিময়ে আমরা কি পেয়েছি? যন্ত্রপাতি পেয়েছি 10,000 টাকা। তাহলে আমাদের যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা।
এবার 3 নম্বর লেনদেনে কি বলা আছে একটু খেয়াল করো, যে বাকিতে আসবাবপত্র ক্রয় 8,000 টাকা। বাকিতে আসবাবপত্র ক্রয় করেছি, এইখানে একটি হিসাব খাত হচ্ছে আসবাবপত্র। আর আমরা আসবাবপত্র ক্রয় করে কিন্তু টাকা পরিশোধ করিনি, তাহলে আমাদের একজন কি পাওনাদার সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা আধুনিক কালে আমরা যেটাকে প্রদেয় হিসাব বলি। তাহলে এই প্রদেয় হিসাব এটা আমাদের জন্য দায়। তাহলে আমাদের কি হলো, আসবাবপত্র বৃদ্ধি পেল 8,000 টাকা, আর প্রদেয় হিসাব বৃদ্ধি পেল কত 8,000 টাকা। সমীকরণে কি প্রভাব, আসবাবপত্রটা আমাদের কি সম্পদ, মানে যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করেছি, তাহলে এই বৃদ্ধি পেল। আর কি প্রদেয় হিসাবটা কি আমাদের দায়, যেহেতু তৃতীয় পক্ষের এটা দাবি বা অধিকার, সুতরাং এর বৃদ্ধি পেল। এবার আমরা আসি 4 নম্বর লেনদেনে। 4 নম্বরে বলা আছে নগদের বিনিময়ে সেবা প্রদান 12,000 টাকা। তাহলে এখানে হিসাব খাত দুটি কি, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে সেবা আয়। কারণ আমরা নগদের বিনিময়ে কি দিয়েছি, সেবা দিয়েছি, সেবাটা আমাদের জন্য আয়। তাহলে আমাদের নগদ বৃদ্ধি পেয়েছে, আর আমরা জানি নগদটা সম্পদ, তার মানে সম্পদ বৃদ্ধি পেল কত 12,000 টাকা। আর আয় বৃদ্ধি পেয়েছে 12,000 টাকা। আমরা জানি আয় বৃদ্ধি পাওয়া মানেই কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে মালিকানা সত্ত্ব বা অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে কত 12,000 টাকা। এবার আমরা 5 নম্বর লেনদেনে আসি। বাকিতে সেবা প্রদান 5,000 টাকা। আমরা সেবা দিয়েছি কিন্তু টাকা এখনো পাওয়া যায়নি, কিন্তু ভবিষ্যতে টাকা পাবো। আর যার কাছে টাকা পাবো সেটাকে কি, তাকে কি বলা হয়, দেনাদার বলা হয় বা প্রাপ্য হিসাব বলা হয়। তা আমরা সেবা দিয়েছি, এটা আমাদের জন্য আয়, আর যেহেতু টাকা পাওয়া যায়নি ভবিষ্যতে পাওয়া যাবে, সেটা আমাদের জন্য প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব কি হলো, বৃদ্ধি পেল। প্রাপ্য হিসাবটা সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেল কত 5,000 টাকা। আর আয় বৃদ্ধি পেয়েছে, যদি বাকিতে আয় বৃদ্ধি পেয়েছে কত 5,000 টাকা। আয় বৃদ্ধি পেলে আমরা জানি কি হিসাব সমীকরণের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এবার 6 নম্বর লেনদেন। 6 নম্বরে বলা হচ্ছে কর্মচারীদের বেতন প্রদান 2,000 টাকা। এখানে হিসাব খাত দুটি কি, একটা বেতন যেটা আমাদের জন্য খরচ, আর একটা হচ্ছে আমরা বেতন প্রদান করেছি নগদে, সুতরাং আরেকটি হিসাব খাত হচ্ছে নগদ। এইখানে নগদ কি হয়েছে, হ্রাস পেয়েছে। নগদটা কিন্তু আমাদের অ্যাসেট বা সম্পদ, তো সম্পদ হ্রাস পেয়েছে কত 2,000 টাকা। আর বেতনটা কিন্তু আমাদের খরচ ছিল, আর খরচ হলেই আমরা জানি কি হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সুতরাং আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 2,000 টাকা। আমরা পরের লেনদেনে আসবো। পরের লেনদেনে বলা আছে ভাড়া বকেয়া 3,000 টাকা। ভাড়া বকেয়া আছে কত হাজার টাকা 3,000। তার মানে ভাড়াটা একটা খরচ, আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে 3,000 টাকা। আর আমরা জানি খরচ বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তা মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে কত 3,000। আর যেহেতু ভাড়াটা এখনো পরিশোধ করা হয়নি, তাহলে আমাদের একটা পাওনাদার বা প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের জন্য দায়। আমরা জানি তৃতীয় পক্ষের দাবি বৃদ্ধি পেয়েছে, তার তৃতীয় পক্ষের দাবিটাই হচ্ছে কি দায়। তাহলে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে কত হাজার 3,000 টাকা। এবার প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তি 2,000 টাকা। অর্থাৎ ইতিপূর্বে যে আমরা বাকিতে সেবা দিয়েছিলাম, তখন যে আমাদের প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছিল অথবা দেনাদার সৃষ্টি হয়েছিল, তার কাছ থেকে আমরা কত টাকা পেয়েছি 2,000 টাকা পেয়েছি। তাহলে এখানে আমাদের দুইটা হিসাব খাত, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে প্রাপ্য হিসাব। তোমরা লক্ষ্য করো নগদটা কিন্তু বৃদ্ধি পেল কত হাজার 2,000 টাকা, যেহেতু প্রাপ্য হিসাবের নিকট থেকে আমরা নগদ পেয়েছি, সুতরাং নগদ বৃদ্ধি পেয়েছে 2,000, যেটি আমাদের সম্পদ। আবার প্রাপ্য হিসাব এটা কিন্তু হ্রাস পেয়েছে, কারণ প্রাপ্য হিসাবের কাছ থেকে আমি যা পেয়েছিলাম এখন তার তা নেই, সে তো 2,000 পরিশোধ করছে, সুতরাং আমাদের প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে কত 2,000 টাকা, যেটিও আমাদের সম্পদ। এবার 9 নম্বর লেনদেন প্রদেয় হিসাব পরিশোধ 2,500 টাকা। অর্থাৎ আমাদের পাওনাদারকে আমরা পরিশোধ করছি 2,500 টাকা। এখানে দুইটি হিসাব খাত, একটা নগদ আর একটা প্রদেয় হিসাব। এখানে নগদ টাকা আমাদের চলে গেছে, তার মানে নগদ হ্রাস পেয়েছে, নগদটা আমাদের আছে। আর
যেহেতু প্রদেয় হিসাবকে পরিশোধ করছি, সুতরাং প্রদেয় হিসাবের পরিমাণও বা পাওনাদারের পরিমাণও হ্রাস পেয়েছে, যেটা আমাদের দায়। এবার আমরা 10 নম্বর লেনদেনে আসবো। 10 নম্বরে বলা হচ্ছে মালিক কর্তৃক নগদ উত্তোলন 1000। তাহলে মালিক উত্তোলন করলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কি উত্তোলন করেছে সে? নগদ টাকা। তাহলে আমাদের কারবারের নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে আমাদের দুইটি হিসাব খাতের উপর এটা প্রভাব পড়লো, বা হিসাব সমীকরণ দুইটি উপাদানের উপর প্রভাব পড়লো। কি কি? আমাদের নগদ বা সম্পদ হ্রাস পেল, আর অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব হ্রাস পেল। এবার আমরা 11 নম্বর লেনদেনে যাব। নগদে পণ্য বিক্রয়। বিক্রয়টা কি? আয়। আর আয় হলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে কত? 12,000। এই আমরা আগে আলোচনা করেছি আয়টা দুই ভাবে হয়, একটা নগদে আর একটা বাকিতে। যদি নগদে আয় হয় তাহলে নগদ বৃদ্ধি পাবে, আর বাকিতে যদি আয় হয় তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমাদের কি বিক্রয়টা আমরা নগদে করেছি না বাকিতে করেছি? নগদে করেছি। তাহলে আমাদের নগদ বৃদ্ধি পাবে কত টাকা? 12,000 টাকা, যেটা আমাদের সম্পদ। আমাদের পরবর্তী লেনদেন নগদে পণ্য ক্রয় 5,000। পণ্য ক্রয় এটা আমাদের জন্য খরচ। তাহলে খরচ হলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তা আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে কত হাজার? 5,000 টাকা। আর এই খরচটা দুই ভাবে সংগঠিত হয় আমরা জানি, একটা নগদে আর একটা বাকিতে। যদি নগদে সংগঠিত হয় তাহলে আমাদের নগদ টাকা হ্রাস পাবে, আর যদি আমরা এটা বাকি রাখি তাহলে কি হবে? একটা দায় বৃদ্ধি পাবে। সে দায়টার নাম কি? প্রদেয় হিসাব। তাহলে আমরা এটা কি নগদে খরচ করেছি নাকি বাকিতে? নগদে। তাহলে আমাদের নগদ হ্রাস পাবে কত হাজার? 5,000 টাকা। আর আগে আলোচনা করেছি যে যেহেতু এটা ক্রয় খরচ, সুতরাং মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 5,000 টাকা। আজকে এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি।